আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ রিজওয়ান মাশরাফি। আজকে আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি, যা আমরা আসলে সবাই অতি পরিচিত নামটা নিয়ে, কারণ এটা আমাদের সংবাদপত্র, মিডিয়া, তারপরে এই পেজে আমাদের যেগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সেখানে আছে। ইভেন আমরা বাসাও সবাই এটা নিয়ে আলোচনা করতেছি ব্যাপারটা নিয়ে। সেটার নাম হচ্ছে যে করোনা ভাইরাস বা কোভিড-19। তো এই ভাইরাসটা নিয়ে আজকে আসলে একটা আমাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা, যেহেতু আমাদের ফটিকছড়ির মানুষজন আছেন, ওনারা একটা আবদার ছিলেন যে আমরা কিছু ব্যাপারটা নিয়ে বলি। তো এই ব্যাপারটা নিয়ে একটা ক্ষুদ্র আলাপ আলোচনা আজকে আমাদের মধ্যে থাকবে। তো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে করোনা ভাইরাসটা অ্যাকচুয়ালি কি। ভাইরাসটার নাম হচ্ছে কোভিড-19 ভাইরাস, যেটা আসলে করোনা ভাইরাস আমাদের সারা পৃথিবীতে অনেক আগে থেকে আছে। নিউমোনিয়া, আমাদের শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশির মাধ্যমে করোনা ভাইরাসটা ছিল। কিন্তু চীনের উহান প্রদেশ থেকে এইবার যে ভাইরাসটা আসে এটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। তো আমাদের নোভেল মানে কি? নোভেল মানে যেটা আমাদের মানবদেহের শরীরে একেবারেই নতুন, যা আমাদের আগে ছিল না। তো এই আমাদের মানবদেহের শরীরে আসার পর থেকে একটা মহামারী আকার ধারণ করছে। ধারণা করা হয় এটা হয়তো বা ব্রাদুরের প্রজাতি বা বিভিন্নভাবে হয়তো আমাদের শরীরে আসতে পারে। কিন্তু আমাদের শরীরে আসার পর থেকে এখন একটা মহামারী আকার ধারণ করছে। এখনো আমরা সারা বিশ্বে এটার কোনো পরীক্ষিত কোনো ওষুধ কিংবা আমরা এটার কোনো পরীক্ষিত প্রতিষেধক আবিষ্কার করতে পারিনি। তো আমাদের এক্ষেত্রে যে সাবধানতা বা আমাদের কিছু জিনিস অবলম্বন করতে হয় এবং ভাইরাস সম্পর্কে বিস্তারিত আমাদের আসলে বুঝতে হবে। প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, একটা ভাইরাস একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। এই জিনিসটা কি? এটা আমরা সবসময় বলতেছি। জিনিসটা হচ্ছে যে একটা ভাইরাস, এই ভাইরাসটা, এই কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস 14 দিন সময় লাগে ওর উপসর্গটা প্রকাশ পাইতে। তো এই 14টা দিন একটা আক্রান্ত ব্যক্তি সুস্থ মানুষের মধ্যে চলাফেরা করতে পারে। তো এই সময় এই ভাইরাসটা আসলে মানে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের এই সময়টাতে যে ব্যাপারটা থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের খুব সাবধান থাকতে হবে যে হ্যাঁ, এই সময় যে ইনকিউবেশন পিরিয়ড থাকে এই করোনা ভাইরাসের, এই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে সামান্য হয়তো কোনো উপসর্গ দেখা দিতে পারে, আবার নাও দেখা দিতে পারে। তো উপসর্গ দেখা দিলেই আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেগুলো আমরা এই কিছু কিছু ওয়ার্ড আমরা সবাই শুনি। এই ওয়ার্ডগুলো হচ্ছে ধরেন কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন। এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তো এই ইনকিউবেশন পিরিয়ড থাকা অবস্থাতেই আসলে আমাদের আসলে এই জিনিসগুলো মানতে হবে। যেমন কোয়ারেন্টাইন, এই ওয়ার্ড কোয়ারেন্টাইন শব্দটা আসলে একদম নতুন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, কারণ আমরা অনেকেই এই ব্যাপারটার সাথে পরিচিত না। কোয়ারেন্টাইন মানে হচ্ছে আমরা কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, অনেকগুলো এই ওয়ার্ডগুলো মানে এই শব্দগুলো আমরা নতুন নতুন শুনতেছি। তো কোয়ারেন্টাইন যে শব্দ, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় অবস্থান করবেন। আপনার বাসায় যদি কোনো ব্যক্তি আমরা দেখি যে হ্যাঁ, ওনার মানে এরকম কিছু উপসর্গ দেখা দিচ্ছে, অথবা বিদেশ ফেরত কোনো ব্যক্তি আসছেন, অথবা ওনার সামান্য জ্বর কাশি আছে, তখন আমরা ওনাকে কোয়ারেন্টাইনে থাকতে বলবো। যে বা আপনি কোনো কারণে ওনার কোনো ব্যক্তি কোনো এই করোনা আক্রান্ত ব্যক্তি বা কোনো করোনা আক্রান্ত হতে পারে এরকম কোনো মানে উপসর্গ নিয়ে আসছে, ব্যক্তির সংস্পর্শে আসছে, তারা কোয়ারেন্টাইনে থাকবেন। কোয়ারেন্টাইনে কীভাবে থাকবেন? আপনি একটা রুমের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবেন 14টা দিন, এবং আপনার ব্যবহার্য জিনিসপত্র সব কিছু আছে তা আপনার কাছে রাখবেন, এবং এটা অন্য কেউ ব্যবহার করবেন না, এবং সবার থেকে ন্যূনতম 3 ফিট দূর আপনি বজায় রাখবেন, এবং আপনি এই মাস্ক ব্যবহার করবেন। এবং কারণ আপনার সর্দি কাশি যাতে আপনার মাধ্যমে অন্য কাছে ছড়ানো যেতে না পারে, কারণ এটা আসলে অনেক সময় ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আপনি সর্দি কাশি যে যাবে, মানুষের সর্দি কাশি 3 ফিট দূর পর্যন্ত যায়। তো এই 3 ফিট দূরের মধ্যে যাতে আপনার আশপাশে কেউ না থাকে, সেই ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে, এবং নিজের বাসায় অবস্থান করবেন। কোয়ারেন্টাইন ব্যক্তি মানে যে আক্রান্ত ব্যক্তি তা না। কোয়ারেন্টাইন ব্যক্তি আক্রান্ত হতে পারে, আবার আক্রান্ত নাও হতে পারে। তো এটা আমরা যখনই আক্রান্ত হয়ে যাবে, তখন আমরা ওনাকে কোয়ারেন্টাইন থেকে আইসোলেশন নিয়ে যাবো। আইসোলেশন মানে কি? আইসোলেশন মানে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে ব্যক্তিকে, এবং আলাদা করে এটা আমরা আসলে বিভিন্ন এখন হাসপাতালে, আমরা এই বিভিন্ন হাসপাতাল, যেমন চট্টগ্রাম জেলা হাসপাতালে আমরা কি করতেছি, রুগীকে আইসোলেশনে আনতেছি। তো আইসোলেশন ওখানে আনার পরে আমরা ওখানে রোগীর ট্রিটমেন্ট চলতেছে, রোগীর যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো করতেছে, এবং রোগীকে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে রাখা হচ্ছে। উনি আইসোলেশন থাকবে, এবং আইসোলেশন মানে অবশ্যই উনি করোনা আক্রান্ত রোগী। তাহলে কোয়ারেন্টাইন আইসোলেশনের মধ্যে যে মূল পার্থক্যটা হচ্ছে, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন মানে কিন্তু করোনা আক্রান্ত রুগী না, ওনাকে আমরা 14 দিন দেখবো। 14 দিন দেখার পর উনি হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ, ওনার লক্ষণ প্রকাশ পাচ্ছে, উনি ভালোই আসছে, তাহলে আমরা মোটামুটি ওনাকে ভালোভাবেই দেখে নিতে পারবো। কিন্তু যদি আইসোলেশনে আসেন, তাহলে কিন্তু ওনাকে অবশ্যই আইসোলেশন আসার আগে করোনার টেস্ট করতে হবে। টেস্ট করার পর যদি দেখে হ্যাঁ ওনার পজিটিভ আসে, তাহলে ওনাকে করোনা ট্রিটমেন্ট করতে হবে, এবং আইসোলেশন রুগীকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। আরেকটা ওয়ার্ড আমরা সবসময় শুনতেছি হচ্ছে লকডাউন। লকডাউন জিনিসটা হচ্ছে মানে আপনাকে যে জায়গায় আছে সেই জায়গায় অবস্থান করবেন। ধরেন কোনো এলাকাতে যদি করোনা আক্রান্ত রোগীর পরিমাণ বেড়ে যায়, তখন সরকার থেকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে এই এলাকাটা লকডাউন করা হলো। তার মানে কি? আপনি এই এলাকায় আসতে পারবেন না, এই এলাকা থেকে আপনি বের হইতে পারবেন না।
মানে আপনি ওই জায়গায় অবস্থান করবেন। কারণ আপনি যদি এলাকায় নতুন করে আসেন তাহলে আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যদি আপনি আক্রান্ত হয়ে না থাকেন, আর আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি ওই এলাকায় থেকে আক্রান্ত হয়ে থাকে, আপনি যদি বাইরে আসেন তাহলে আপনি অন্যদেরকে আক্রান্ত করার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা লকডাউন মানে হচ্ছে আমরা নিজ নিজ জায়গায় অবস্থান করব, কোনোভাবেই আমরা আমাদের অবস্থান চেঞ্জ করব না বা পরিবর্তন করব না। এরপর আমরা কি করতে পারি, আমরা সতর্কতা করতে হলে আমাদের সতর্কতাটা খুবই সাধারণ একটা ব্যাপার। এখানে এমন কোনো মানে হাতি করার কিছু নেই। সতর্কতা হচ্ছে যে আমরা সবাই শুনতেছি, আমরা হাত ধোন বারবারই বলছি, হাত ধুইতে হবে। হাতটাকে 20 সেকেন্ড কম করে 20 থেকে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা হাতটা ভালো করে ধুবো, এবং হাতটা ধোয়ার মতো করে ধুতে হবে। পানি ছেড়ে ধুয়ে চলে আসলো তা না, অ্যাটলিস্ট কম করে হলো 20 থেকে 30 সেকেন্ড আমরা হাত ধুবো। আমরা যখন বাজারে যাবো আমরা মাস্ক ব্যবহার করবো, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো মাঝে মাঝে বাজারে যেতে যথাসম্ভব চেষ্টা করবো জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য। কোনোভাবে বাসা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করবো না, কারণ আমরা বাসা থেকে মোটামুটি নিরাপদ থাকবো। কিন্তু যদিও বেরে আমরা মাস্ক ব্যবহার করবো, বাসা থেকে এসে হাত ধুবো। তারপর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে টাকা পয়সার ব্যাপারটা। টাকা পয়সার যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় টাকা পয়সার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমরা অবশ্যই টাকা পয়সা ধরে অবশ্যই ভালোভাবে হাতগুলো পরিষ্কার করতে হবে। বা আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা হাঁচি কাশি দিব অবশ্যই আমরা টিস্যু ব্যবহার করব। টিস্যু ব্যবহার না করলেও আমরা এভাবে হাঁচিটা দিব যদি কোনো কারণে হাতে টিস্যু না থাকে, কারণ আপনার হাতটা আপনি আপনার চোখে মুখে নাকে লাগাচ্ছেন। ঠিক এই কারণে আমরা এভাবে হাতটা দিয়ে মোটামুটি নিজেকে যতটা সম্ভব নিরাপদ করার চেষ্টা ভাবনা করতে পারবো। আর টিস্যু যখনই ব্যবহার করবো, টিস্যুটা অবশ্যই আমরা এটা ময়লার বিনে ফেলাই দেবো। আমাদের ঘর পরিষ্কার রাখতে হবে, আমাদের ঘরের হাতলগুলো একটু পরিষ্কার রাখতে হবে। এগুলো জীবাণুনাশক দিয়ে আমাদের ধুইতে হবে, কারণ জীবাণুনাশক দিয়ে না ধুইলে দেখা যাবে অনেক সময় এই ঘরের হাতল বা এক্সেলের মধ্যে থাকতে পারে। এছাড়া আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের বাসায় আমাদের বয়স্ক পিতা মাতা যারা আছেন ওদেরকে অবশ্যই আমাদের অতিরিক্ত খেয়াল রাখতে হবে। কারণ যারা হাইপার টেনশন মানে প্রেশার বেশি, ডায়াবেটিস কিংবা অ্যাজমা রোগী আছেন, ওদের কিন্তু এই ভাইরাসটাতে একটু সমস্যার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ওনাদেরকে আমরা একটু অতিরিক্ত যত্ন সহকারে নেব। কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না, যদি আমরা করতে পারি। আমাদের না পারার কোনো কারণ নেই, এখানে এমন কিছু নেই না পারার মতো। আর আমরা অবশ্যই বাচ্চাদেরকে হাত ধুইতে উৎসাহিত করবো, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে উৎসাহিত করবো। আমরা আমাদের এই যে বয়স্ক মানুষদেরকে ওনাদেরকে আমরা যদি নিজেরা বাসায় থাকি, নিজেরা যদি বিপদে না পড়ি, তাহলে ওনারা কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা খুব কম। তাই নিজে বাঁচতে হবে, আমাদের বয়স্ক পিতা মাতাদেরকে বাঁচাতে হবে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা এখন এই জিনিসটা বুঝবো যে লক্ষণগুলো কি আসতে পারে। একটা করোনা আক্রান্ত রোগীর প্রথম যে লক্ষণগুলো দেখা যেতে পারে, সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, ডায়রিয়া, এইসব লক্ষণগুলো ওনাদের মধ্যে দেখা যায় আস্তে আস্তে। তো যখন এই জিনিসগুলো দেখা যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমরা যখনই পরীক্ষা হবে, পরীক্ষা করার পর যখন পজিটিভ আসবে, এত ভয় পাওয়ার কোনো কারণে 80% ক্ষেত্রেই আমরা আল্লাহর রহমতে বা সবকিছুতে দেখা যাচ্ছে 80% ক্ষেত্রে সারা দুনিয়াতে মানুষ সুস্থ হয়ে আসতেছে। কিন্তু 20% মানুষের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কিছু সাপোর্ট লাগবে। সেই যখন ওইসব 20% মানুষের ক্ষেত্রে কিছু নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, মানে শ্বাসযন্ত্রে, মানে আমাদের যে লাংস বা আছে শ্বাসযন্ত্রে, ওখানে কিছু সমস্যা হতে পারে। ওই 20% মানুষের ক্ষেত্রে নিউমোনিয়া বা ডেভেলপ হলে বা নিউমোনিয়া যখন হয়, তখন ওই শ্বাসযন্ত্রের জন্য আমাদের কিছু ভেন্টিলেশন সাপোর্ট লাগে। সেই ভেন্টিলেশন সাপোর্ট করার জন্য আমাদের বিভিন্ন হাসপাতালে অবশ্যই ভেন্টিলেশন আছে। আমরা বলবো সেটা পরবর্তীতে কোথায় কোথায় আছে না আছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া যারা বিভিন্ন ডায়াবেটিস, হাইপার টেনশন কিংবা অ্যাজমা রোগী আছেন, ওদেরকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে রোগীগুলো কোথায় কোথায় আপনার ওনাদের যে ওষুধপত্রগুলো ঠিক আছে কিনা, এবং এইসবগুলো যাতে ওনাদের বেড়ে না যায়, সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। আর যখনই লক্ষণ প্রকাশ পাবে, তখনই আমাদের করতে হবে কি, আমাদের হটলাইনে ফোন করবেন আপনারা, আপনার ডাক্তারদের ফোন করবেন। অবশ্যই আমাদের হটলাইনে ফোন করে আপনারা নিতে পারেন, এই যে স্যাম্পল কালেকশন করার জন্য বলবেন। আমাদের ফৌজদার BITID-তে অবশ্যই আমরা চট্টগ্রামে আমরা হটলাইনের জন্য ব্যবস্থা করা আছে। আমাদের BITID নাম্বারগুলো একটু লিখে রাখুন, আমি এখানে লেখা আছে আমার কাছে, সেটা হচ্ছে 0244075042 এর নাম্বার। আমি আবার রিপিট করতেছি, 0244075042 অথবা 0244075043, 0244075043। এটা ফৌজদার BITID-তে আছে, এখানে আপনারা ফোন করে আপনারা স্যাম্পল কালেকশন করতে পারেন। এছাড়া যদি লক্ষণ প্রকাশ পায়, অবশ্যই আপনার হাসপাতালে যাবেন না, আপনারা চাইলে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আমরা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের ফরিদছড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ডাক্তারদের নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারগুলো নিতে পারেন। এছাড়া চাইলে আপনারা আমাকেও ফোন করে দেখতে পারেন। আমার নাম্বার 013122535339,
013122535339, 016739403135, যে কোনো একটা নাম্বারে ফোন করে দেখতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। ফোন করার পর আপনারা প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে চাইবেন সেটা হচ্ছে যে আপনার সমস্যাগুলো আপনারা বলবেন। আমরা এখানে আমাদের বিভিন্ন ডাক্তার থাকবেন বা বিভিন্ন প্রফেসররা থাকবেন, ওনারা যদি বলেন যে হ্যাঁ আপনি হাসপাতালে আসেন, তখন আপনি যাবেন, আপনি পরীক্ষাগুলো করানোর জন্য আপনি ওই নাম্বারে ফোন করে পরীক্ষাগুলো করাবেন। যদি দেখি যে আমরা হ্যাঁ যে আপনার COVID-19 পজিটিভ আসছে, তাও ভয় পাওয়ার কিছু না, ওনার পরিবারের সাথে কোনো সমস্যা নেই, রোগীটাকে আমরা জেনারেল হসপিটালে রেফার করা হবে। জেনারেল হসপিটালে থাকার পরে ওখান থেকে উনি আইসোলেশনের মাধ্যমে আইসোলেশনে থাকবেন এবং ওখানে ওনার ট্রিটমেন্ট চলবে। ইতিমধ্যেই চট্টগ্রামে হোলি ক্রিস্টিয়ান হসপিটাল করা হচ্ছে, আমাদের এই মাননীয় উনি হোলি ক্রিস্টিয়ান হসপিটালে উনি চেষ্টা করছেন। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমরা আইসোলেশন ব্যবস্থা করা হচ্ছে, যেমন ইতিমধ্যে সিভিল সার্জন অফিস থেকে কিছু প্রাইভেট হসপিটালগুলো লিস্ট দেওয়া হয়েছে, যেটা ফেজ এতে পার্ক ভিউ হসপিটাল, মেডিকেল সেন্টার, ইম্পেরিয়াল হসপিটাল, ফেজ বিতে সার্জিস্কোপ, ডেল্টা, সিএসটিসি হসপিটাল, ফেজ সিতে সিএসসিআর হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, এশিয়ান হসপিটাল, ফেজ ডিতে রয়্যাল হসপিটাল, মেট্রোপলিটন হসপিটাল, ম্যাক্স হসপিটালকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে আপনারা প্রপার সুযোগ সুবিধা পান। তাহলে করোনা আক্রান্ত হইলেই যে ভয় পাইতে হবে, রোগী মারা যাবে, এমন হওয়ার কোনো কারণ কিন্তু একেবারেই নেই। তো আমাদেরকে যে বিভাগটা করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সাবধান থাকতে হবে যে কোথায় কোথায় ট্রিটমেন্ট কথা হচ্ছে। তাহলে আমি ট্রিটমেন্ট প্ল্যানটাকে ছোট করে আরেকবার বলতেছি, এটা আপনাদের মাথায় নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আপনারা হটলাইনে যোগাযোগ করবেন, হটলাইনের মাধ্যমে স্যাম্পল কালেকশন করা যাবে। এছাড়া যদি আপনারা টেলি যোগাযোগের মাধ্যমে আপনার ডাক্তারদের সাথে কথা বলবেন, ডাক্তাররা আপনাদেরকে জানাবে কি করতে হবে। আর এছাড়া হটলাইন আমাদের ফৌজদারহাট BITAD হচ্ছে, ইতিমধ্যেই আপনার জেনারেল হসপিটালের মধ্যে কিন্তু আমাদের ট্রিটমেন্ট চলতেছে, BITAD আমাদের ট্রিটমেন্ট চলতেছে। তাহলে আপনাদের পরিবার বর্গের সাথে এত অস্থিরতা করার কারণে পরিবারকে হেল্প করবেন। করোনা মানে কিন্তু মৃত্যু নয়, আমাদের 80% মানুষই ভালো হয়ে আসতেছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমি কিছু হসপিটাল লিস্ট বললাম আপনাদেরকে, ওই হসপিটালগুলোতেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো এছাড়াও নতুন কিছু ওই হোলি ক্রিস্টিয়ান হসপিটাল থেকে শুরু করে নতুন কিছু হসপিটাল আছে আমাদের চট্টগ্রামে, যেগুলো কাজ চলতেছে এবং ভেন্টিলেশন ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। মোট কথা শেষ কথা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে নিজে পরিষ্কার থাকবেন, সাবধান থাকবেন। বয়স্ক মানুষদেরকে একটু, যাদের অ্যাজমার সমস্যা, হাইপারটেনশনের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, ওদের খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে উৎসাহিত করবেন হাত ধোয়ার জন্য, নিজে মাস্ক ব্যবহার করবেন এবং অবশ্যই মাস্কটা ব্যবহার করার পর চোখে নাকে মুখে হাত দিবেন না, চোখে নাকে মুখে হাত দিবেন না, চোখে নাকে মুখে হাত দিবেন না। কথাটা 3বার বলার কারণ হচ্ছে ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ। চোখে নাকে মুখে হাত দেওয়া যাবে না। এবং মাস্ক ব্যবহার করলেন, আপনি শুধু মাস্ক ব্যবহার করলেন কিন্তু ইচ্ছে মতো চোখে হাত দিলেন, মাস্ক থেকে এদিকে পড়লেন, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে মাস্কটাকে মাস্কের মধ্যে ব্যবহার করতে হবে এবং চোখে নাকে মুখে হাত দেওয়া যাবে না। অবশ্যই আমাদের হাত পরিষ্কার করতে হবে সবসময়। আর একটা ব্যাপার হচ্ছে গুজবে কান দিবেন না, অনেক সময় বিভিন্ন গুজব ছড়াচ্ছে, এইসব গুজবে কান দিবেন না। গুজবে কান দিয়ে সমাজ ব্যবস্থাকে আরো খারাপের দিকে নেবেন না। নিজের জায়গায় নিজেকে বুঝতে চেষ্টা করুন। আমরা এখানে সবাই বাঙালি, আমরা সবাই জানি, আমাদের সবারই নিজেদের মাথা আছে। শুধু শুধু গুজবে কান দিয়ে ব্যাপারটাকে আরো কঠিন করে তুলবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এই যে লকডাউন পরিস্থিতিতে আমাদের আশপাশের সবাই কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা টাকা পয়সা বলেন বা ত্রাণের মাধ্যমে বলেন, বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আশপাশের মানুষের খবর রাখবো, তাদের কোনো সাহায্য লাগলে অবশ্যই আমরা করব। ইতিমধ্যে ফটিকছড়ি ছাত্রলীগ থেকে আমাদের সভাপতি জামাল ভাই কিংবা সাধারণ সম্পাদক রূপ ভাই, ওনারা কিন্তু বিভিন্ন অবস্থান থেকে, ফটিকছড়ি ছাত্রলীগের প্রতিটি কর্মী দেখতেছি আমরা, বিভিন্ন অবস্থান থেকে চেষ্টা করতে সাহায্য করার। আপনারা আপনাদের বিভিন্ন অবস্থান থেকে চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার। তবে হ্যাঁ, ত্রাণ দিতে বা আপনি কাউকে সাহায্য করতে যে হরগোল পাকা ফেলবেন না, কোথাও একদম নীরবে নিবৃতে ত্রাণ দিবেন। এমন একটা ডান হাতে দিবেন যাতে বাবা জানতে না পারে, এভাবে ত্রাণ দেন যাতে মানুষগুলো, মানে ত্রাণ দেওয়ার মূল উদ্দেশ্যটা কি, যাতে অপর মানুষটা বাঁচতে পারে, অপর মানুষটাকে আপনি সাহায্য করতে যাচ্ছেন। সবাইকে জানিয়ে সাহায্য করার কিছু নাই এবং সবাইকে ডেকে এনে সাহায্য করার কিছু নাই। তো যেভাবে আমাদের ফটিকছড়ি ছাত্রলীগের এই যে আপনার ওনারা কাজ করে যাচ্ছেন, আমাদের সম্মানিত সভাপতি, সম্পাদক ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, ওভাবে ওনাদেরকে সাহায্য করে দেখতে পারেন। ওনারা বিভিন্নভাবে প্রতিদিন কষ্ট করছে। আজকে এই যে ফটিকছড়ির ব্যাপারে আজকে এত কথা বলার কারণও ওনারা আমাকে বললেন যে কিছু বলার জন্য সেই ব্যাপারটা। এছাড়াও আমাদের WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন গাইডলাইন প্রকাশ করছে, আমাদের বিভিন্ন সরকার থেকে বিভিন্ন গাইডলাইন প্রকাশ করছে। আপনারা জানতে চাইলে সেসব ব্যাপারেও খবর নিতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। জানতে চাইলে কোনো সমস্যা নেই, জেনে নেবেন, কিন্তু না জেনে কোনো ভুল করবেন না। তো এই হচ্ছে আজকে আসলে আমাদের কথা। বলতে গেলে আসলে অনেক কথা বলা যায়, কিন্তু মোট কথা হচ্ছে ঘরে থাকুন,
সুস্থ থাকুন, ভালো থাকুন, বেঁচে থাকুন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত হয়তো বা এই সমস্যা থেকে সমাধান করব সবার সাহায্য নিয়ে।